নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু দারুণ একটা রেসিপি তৈরি হয়েছে। তো অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদেরও কিন্তু এরকম রেসিপি একটা সুস্বাদু তৈরি হয়ে যাবে যদি এই রেসিপিটি ফলো করেন। তো বন্ধুরা দেখুন, এখানে 400 গ্রাম পনির নিয়েছি। আর পনিরগুলোকে কিন্তু একটু বড় সাইজ করে চৌকো কোনা করে কেটে নিয়েছি, বরফি করে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে লবণ হলুদ আমি কিন্তু দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব। আর নাড়িয়ে নেওয়ার পর কিন্তু এটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিতে হবে বলতে একদম কড়া করে ভেজে নিতে ভেজে নেওয়া যাবে না। এটাকে কিন্তু হালকা করে একটু ভেজে নিয়ে তারপর কিন্তু আমি এটাকে তুলে নেব। তো কারণ বেশি করে পনির ভাজলে কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যায়। তো অবশ্যই চেষ্টা করবেন পনিরগুলোকে একটু হালকা করে ভেজে নিতে। তো দেখতে পাচ্ছেন এখানে লোহার কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি এখানে তেলও দিয়ে দিয়েছি। আর পনিরগুলো কিন্তু একসঙ্গে কখনোই দেওয়া যাবে না, তো অল্প অল্প করেই ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি পনিরগুলোকে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব, যাতে করে খুব সুন্দর করে আলতোভাবে ভাজা হয়ে যায়। কারণ একসঙ্গে যদি বেশি করে দেওয়া যায় তাহলে কিন্তু পনিরগুলো ভেঙে যাবে। তো দেখুন এখানে কিন্তু পনিরগুলো আলতো করে ভেজে নিয়েছি আমি, আর জলের মধ্যে রেখে দিয়েছি। আর এখানে বড় সাইজ 4টে আলু আমি বরফি করে কেটে নিয়েছি। আর এখানে দেখুন লোহার কড়াই বসিয়ে দিয়েছি, আবারও তেল দিয়ে দিয়েছি। তো পনিরের তেলটা কিন্তু আমি দেইনি, কারণ পনির ভাজতে গিয়ে তেলটা একটুখানি কালো কালো হয়ে গিয়েছিল, যার জন্য পনিরের তেলটা কিন্তু আমি অন্য কাজে ব্যবহার করব। তো আবারও নতুন করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দিলাম এখানে আলুগুলো। তো এখানে 4টে বড় সাইজের আলু কিন্তু আমি বরফি করে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু লবণ হলুদ মাখিয়ে নেওয়া ছিল। তো এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। তো দেখুন এখানে কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে। তো এখন আমি এখানে দিয়ে দেবো একটা টমেটো। কারণ টমেটোটা কিন্তু শুরুতেই যদি দেওয়া যেত তাহলে কিন্তু আলুগুলো ভালো করে ভাজা হতো না। তো অবশ্যই চেষ্টা করবেন আলুগুলোকে একটুখানি ভালো করে ভেজে নিয়ে তারপর টমেটো দিতে, তাহলে কিন্তু টমেটোগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে, আর আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু টমেটোগুলো দেওয়া হয়ে গেছে, আর টমেটোগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো দেখুন এখানে কিন্তু এখন আমি অন্য কোনো আর কড়াই বসাবো না। তো এই কড়াইয়ের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যাবে। এই আলুগুলো যে ভাজা করে নিয়েছি এখানেই মাঝখানে একটু হালকা ফাঁকা করে দিয়েছি। আর এখানে দেখুন কাঁচা লঙ্কা কয়েকটা দিয়েছি। তো কাঁচা লঙ্কাগুলোকে কড়া করে ভাজবো না, একটু হালকা একটু সাঁতলে নেব। তো দেখতে পাচ্ছেন। তো এক এক করে কিন্তু সমস্ত উপকরণগুলো দিয়ে দিব। তো অবশ্যই বলবো বন্ধুরা স্কিপ না করে প্রত্যেকটা উপকরণ দেখবেন, কারণ এখানে কিন্তু প্রত্যেকটা উপকরণ দেওয়া খুবই জরুরি যদি এরকম সুস্বাদু রেসিপি তৈরি করতে চান। তো দেখুন এখানে যেহেতু আলুর পরিমাণটা একটু বেশি, তো আমি কিন্তু এখানে 3 চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি। আর দেখুন এখানে মিডিলের মধ্যে কিন্তু একটুখানি নেড়ে নিলাম। তো এখন কিন্তু পুরোটাই আমি মাখিয়ে নেব, আর খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নেব। তো এক এক করে কিন্তু এখানে অনেক মশলাই আমি দেবো। তো অবশ্যই বলবো সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন আমি দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমাণ এর একটুখানি কম হলুদ গুঁড়ো। তো এখন আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো সমস্ত উপকরণগুলো কিন্তু দিলে এটা রেসিপিটা কিন্তু দারুণ হবে খেতে। তো অবশ্যই বলবো প্রত্যেকটা মশলাই কিন্তু এখানে দিতে হবে। তো এখানে হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তো আপনারা যতটা আলু নেবেন সেই আন্দাজ মতো মশলা দেবেন। তো আমি এখানে যেহেতু 4টে বড় সাইজের আলু নিয়েছি, যার জন্য কিন্তু এই মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু এটা ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নেব। তো এখানে কিন্তু একটুখানি ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তো 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে নারকেল বাটা। তো এই নারকেল বাটাটা দেওয়াতে কিন্তু এই রেসিপিটার খেতে আরও দুর্দান্ত হয়েছিল। তো অবশ্যই বলবো বন্ধুরা এই প্রত্যেকটা মশলা যদি আপনারা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে পারেন তাহলে কিন্তু এই রেসিপিটা হবে আরও দুর্দান্ত। তো এখানে কিন্তু আরও একটু উপকরণ আমি দেব, তো দেখতে থাকুন। তো নারকেলটা দিয়ে কিন্তু ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে, যাতে করে নারকেলটাও ভাজা হয়ে যায়। তো দেখুন এখানে এখন আমি মিডিলে দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল। আর এখন আমি এই যে ছুলে রাখা যে মটরগুলো আছে, তো এখানে মটরগুলো কিন্তু দিয়ে দিলাম, তাজা মটর একদম। তো মটরশুঁটিগুলো এখানে দিয়ে দিলাম, আর মটরশুঁটিগুলো একটুখানি সাঁতলে নেব, কারণ মটরশুঁটি কিন্তু বেশি করে ভাজলে ভালো হয় না, যার জন্য কিন্তু মটরশুঁটিগুলোকে আমি একটুখানি সাঁতলে নিচ্ছি এখানে মিডিলে তেল দিয়ে। তো এখানে তেল দিয়ে সাঁতলে নেওয়ার পর তারপর কিন্তু আরও একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। তো
তো মটরশুঁটিটা এভাবে যদি দেওয়া যায় তাহলে কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়। তো অনেকে আছেন যারা এমনিতেও কাঁচাতেও দিয়ে দেন। তো কাঁচা আমার মনে হয় কাঁচা না দিয়ে যদি এভাবে একটুখানি সাঁতলে নেওয়া যায় তাহলে কিন্তু এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো বন্ধুরা দেখুন এখানে আমি নিয়েছি 2 চামচ পরিমাণ টক দই। তো দেখতেই পাচ্ছেন এখানে টক দইটাও কিন্তু আমি ভালো করে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু টক দইটার বাটিতে একটু সামান্য একটু জল নিয়ে কিন্তু আমি দিয়ে দিলাম। তো এটাকেও ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু যে জল আমি একটু টক দইয়ের জল দিলাম, এই জলেই কিন্তু একটুখানি দেখুন একটুখানি বেশ মাখা মাখা ভাব হয়ে এসেছে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এটা কিন্তু আমি যতটা ঝোল করব বা গ্রেভি করব সেই আন্দাজ মতো কিন্তু জল দিয়ে দিয়েছি। তো এখানে আলুগুলো ভাজার সময় কিন্তু আলু ভাজার যে তাতে কিন্তু লবণ ছিল, যার জন্য কিন্তু স্বাদ মতো লবণটা একটু আন্দাজ করেই দিতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কষানো কিন্তু হয়ে গেছে। তো এখন আমি এখানে যে পনির ভেজে রেখেছিলাম সেই পনির সহই কিন্তু জলটা আমি এখানে দিয়ে দিলাম। তো এখানে কিন্তু আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু আলু সেদ্ধ করার কোনো ব্যাপার নেই। এখন শুধু এটাকে ভালো করে একটুখানি জাল করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে বন্ধুরা এটা কিন্তু যেরকম দেখতে সুন্দর হয়েছে এটা কিন্তু খেতেও সেরকমই সুস্বাদু হয়েছে। তো অবশ্যই বলবো বন্ধুরা যারা দেখছেন তারা এভাবে যদি শুরু থেকে শেষ অবধি ফলো করে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদেরও এই রেসিপিটি খেতে হবে দুর্দান্ত। তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। তো বন্ধুরা দেখুন এখানে এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ ঘি। তো আমার কাছে ঘিটা শেষ হয়ে গিয়েছিল, তো সামান্যই ছিল, যার জন্য কিন্তু এখানে আমি সামান্যই দিচ্ছি, মানে হাফ চামচ পরিমাণ হয়েছিল ঘিটা, 1 চামচ দিলে ভালোই হতো। তো এখানে হাফ চামচ পরিমাণের মতোই কিন্তু ঘি কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। তো অবশ্যই বলবো বন্ধুরা আপনারা চাইলে 1 চামচ ঘি দিয়েও কিন্তু এটা নামিয়ে নিতে পারেন। তো দেখুন এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ঘি। আর এটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। তো এখানে কিন্তু আমি কোনো রকম গরম মশলা ব্যবহার করিনি, কারণ এটা ঘি দিয়েছি, তো ঘিয়ের একটা ঘ্রাণই থাকবে আলাদা। তো দেখুন এটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি, আর দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো এটা যেরকম দেখতে লোভনীয় হয়েছে খেতেও কিন্তু সেরকমই সুস্বাদু হয়েছে। তো অবশ্যই বলবো যে সমস্ত বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন, তো অবশ্যই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এভাবে সবসময় পাশে থাকবেন, সহযোগিতা করবেন, আর অবশ্যই বলবো অনেক অনেক ভালোবাসা সবার প্রতি রইল।